আসসালামু আলাইকুম। বিবিএ কোচিং সেন্টার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিজেন্সিস চ্যাপ্টারটির বিবিএ সেকেন্ড ইয়ার 2016 সালে যে ম্যাথটি আসছে সেটি সমাধান করব। এখানে আমাদের প্রশ্নে বলা আছে অ্যাক্টিভ কোম্পানি সেলস অটোমেটিক ক্যান ওপেনার্স আন্ডার এ 75 days ওয়ারেন্টি ফর ডিফেক্টিভ মার্চেন্ডাইজ। এখানে বলা হয়েছে অ্যাক্টিভ কোম্পানি তাদের যে পণ্যগুলা বিক্রি করছে সেই পণ্যগুলাতে 75 দিনের ওয়ারেন্টি দিছে, মানে 75 দিনের মধ্যে যদি তাদের পণ্যগুলা নষ্ট হয়ে যায় তাহলে তারা সেগুলা ঠিক করে দিবে। বেসড অন ফাস্ট এক্সপিরিয়েন্স, অতীত অভিজ্ঞতার আলোকে দ্য কোম্পানি estimate that 8% of units sold will become defective during the warranty পিরিয়ড। মানে এখানে তারা তাদের অতীত অভিজ্ঞতার আলোকে অনুমান করতেছে তারা যা বিক্রি করবে তার 8% পণ্য ডিফেক্টিভ হবে। ম্যানেজমেন্ট estimated that can average cost of replacing or repairing defective unit is টাকা 30। এখন ম্যানেজমেন্ট অনুমান করতেছে যে যে পণ্যগুলা ডিফেক্টিভ হবে সেই পণ্যগুলা রিপ্লেসিং এবং রিপেয়ারিং বাবদ খরচ হবে হচ্ছে 30 টাকা করে। দ্য ইউনিট সোল্ড অ্যান্ড ইউনিট ডিফেক্টিভ দ্যাট অকার্ড ডিউরিং দ্য লাস্ট 2 months অফ 2015 আর এস ফলোস। এখন গত 2 মাসে তারা বাস্তবে যে পণ্যগুলা বিক্রি করছে সে পণ্যগুলার তথ্য নিচে দেওয়া আছে। এখানে নভেম্বর মাসে তারা সোল্ড করছে হচ্ছে 64,000 ইউনিট, ডিফেক্টিভ হয়েছে 1,400 ইউনিট। ডিসেম্বর মাসে বিক্রি করছে 60,000 ইউনিট, ডিফেক্টিভ হয়েছে 1,000 ইউনিট। ইনস্ট্রাকশন মানে করণীয় কাজ। 1 নাম্বার রিকোয়ারমেন্ট, ডিটারমাইন দ্য এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি অ্যাট ডিসেম্বর 31 ফর ইউনিট সোল্ড ইন নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। মানে নভেম্বর মাস আর ডিসেম্বর মাসে তাদের যে ওয়ারেন্টি লাইবিলিটি এস্টিমেট হয়েছে সেটা এখানে বের করতে বলছে। মানে এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি কস্টের টাকাটা এখানে বের করতে বলছে। এস্টিমেট মানে হচ্ছে যেটা বাস্তব হয়েছে সেটা না, যেটা অনুমান করছিল তারা। তো এখানে আমাদের প্রশ্নে অনুমান করছিল কত পার্সেন্ট? 8%। যা বিক্রি করবে তার 8% পণ্য ডিফেক্টিভ হবে। তো খেয়াল করে দেখো, এখন যেহেতু আমরা এস্টিমেটেড লাইবিলিটি কস্ট বের করব, এখানে আমাদেরকে রিকোয়ারমেন্ট 1-এ প্রথমে এইভাবে একটা গড় করবা, এখানে পার্টিকুলার বা অ্যাকাউন্টস টাইটেল লিখবা, নাম্বার এন্ড ডিসেম্বর লিখবা। তো নভেম্বর মাসে সোল্ড করছে হচ্ছে 64,000 ইউনিট যেটা বলে দিছে, ডিসেম্বর মাসে বিক্রি করছে হচ্ছে তোমার 60,000 ইউনিট। এরপরে এস্টিমেটেড রেট অফ ডিফেক্টিভ ইউনিটস সেটা কত পার্সেন্ট বলছে? 8%। তো এখানে 8%, এখানে 8%। তারপরে টোটাল এস্টিমেটেড ডিফেক্টিভ ইউনিটস, তা এখানে এই যে বিক্রি করছে 60,000, 60,000 8% হচ্ছে 5,120। আর ডিসেম্বর এখানে 64,000, নভেম্বর মাসে বিক্রি করছে 64,000, 64,000 8% হবে 5,120 ইউনিট। ডিসেম্বর মাসে বিক্রি করছিল 60,000, 60,000 8% হবে 4,800 ইউনিট। এগুলো হচ্ছে এস্টিমেটেড ডিফেক্টিভ ইউনিটগুলা। এরপরে তারা যে পণ্যগুলা ডিফেক্টিভ হবে সেই পণ্যগুলা ডিফেক্টিভ থেকে মেরামত, রিপ্লেসিং অর রিপেয়ারিং করতে তাদের প্রতি ইউনিটে খরচ পড়বে 30 টাকা। তো এখানে অ্যাভারেজ ওয়ারেন্টি রিপ্লেসিং কস্ট হচ্ছে 30 টাকা, 30 টাকা। এই যে ডিফেক্টিভ ইউনিট আছে এটাকে 30 দ্বারা গুণ, 5,120 কে 30 দ্বারা গুণ করলে এস্টিমেটেড ওয়ারেন্টি কস্ট আসবে হচ্ছে 1,53,600 টাকা। এখানে ডিসেম্বর মাসে ডিফেক্টিভ হয়েছে 4,800 ইউনিট, আর এভারেজ কস্ট হচ্ছে প্রতি ইউনিটে 30 টাকা করে, তাহলে 1,46,000 টাকা। তো টোটাল এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি কস্ট আসবে হচ্ছে নভেম্বর মাসে 1,53,600, ডিসেম্বর মাসে হচ্ছে 1,44,000 টাকা। তো এই দুইটা যোগ করলে 2,57,600 টাকা। এটাই হচ্ছে আমাদের টোটাল এস্টিমেটেড লাইবিলিটি কস্ট ডিসেম্বরের 31 তারিখে। আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট করতে বলছে ফিফার জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য এস্টিমেটেড লায়াবিলিটি ফর ওয়ারেন্টিজ অ্যান্ড কস্ট ইনকার্ড অনারিং 2,400 ওয়ারেন্টি ক্লেইমস, অ্যাকচুয়াল কস্ট টাকা 36,000। আমাদের এখানে জাবেদা দিতে বলছে প্রথমে ফিফার জার্নাল এন্ট্রি টু রেকর্ড এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিস, মানে এই এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিস এর জাবেদা দিতে বলছে। তো
তো দেখো আমরা যখন এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি রিকোয়ারমেন্ট 1 এ বের করছিলাম তখন টোটাল কত টাকা বের করছি 2,97,600 টাকা। এটা যখন এস্টিমেট করছি তখন কিন্তু আসলে আমাদের অ্যাকচুয়াল কোনো খরচ হয় নাই, মানে আমরা অনুমান করছি আমরা যা বিক্রি করছি সেগুলো অনুযায়ী আমাদের এত টাকার ওয়ারেন্টি কস্ট হবে। তাহলে এখন যেহেতু অনুমান করছি এখনো হয় নাই, খরচটা ভবিষ্যতে হবে, এটার জন্য আমাদেরকে বকেয়া খরচের জাবেদা দিতে হবে। তা আমরা জানি কোনো খরচ যদি বকেয়া থাকে খরচও বাড়বে আবার দায়ও বাড়বে, এই জন্য এটার জাবেদা হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট। খরচ বৃদ্ধি পেয়েছে এই জন্য এস্টিমেটেড ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট হয়েছে, আর খরচটা যেহেতু এখনো করা হয় নাই এই জন্য দায় বাড়বে, ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট হবে, মানে এটা বকেয়া খরচের জাবেদা। এরপরে আমাদের এখানে আরেকটা জাবেদা দিতে বলছে কস্ট ইনকার্ড in honoring 2400 units warranty claim assume actual cost টাকা 36,000, মানে এখানে আমাদের বলা হয়েছে কস্ট ইনকার্ড ইন অনারিং 2400 ইউনিট, মানে আমাদের 2400 ইউনিট আমরা কি করলাম সেবা দিলাম, মানে মেরামত করে দিছ, ক্লেম করছো, ওয়ারেন্টি ক্লেম করছো, এগুলা বাবদ অ্যাকচুয়াল কস্ট কত টাকা হয়েছে 36,000 টাকা হয়েছে। তো যেহেতু আমরা 36,000 টাকা সেবা দিছি এখন আমাদের দায় কমবে, ওই যেটা আগে বকেয়া খরচ করছি খরচ করা হয় নাই সেটা এখন করা হয়েছে এই জন্য আমাদের দায় কমবে। কোন ধরনের দায় কমবে? এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি নামক দায় কমবে, এই জন্য এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ডেবিট হবে। আর এটা করার কারণে আমাদের সম্পদ কমে যাবে, ক্যাশ নামক সম্পদ কমে যাবে, এই জন্য ক্যাশ ক্রেডিট 36,000 টাকা। আশা করি এই জাবেদাটা তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা বলবা। এরপরে আমরা আরো একটা ম্যাথের সমাধান করব, সেটা হচ্ছে আমাদের বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার 2014 সালে আসছে, বিবিএস পাস মানে ডিগ্রিতে 2016 সালে আসছে। তো এখানে যে ম্যাথটা আছে সেখানে কি বলা আছে সবাই একটু খেয়াল করে দেখো। পুষ্পিতাস কোম্পানি borrowed টাকা 60,000 অন নভেম্বর 1, 2016, মানে এখানে বলা হয়েছে পুষ্পিতা কোম্পানি 2016 সালের নভেম্বর 1 তারিখে 60,000 টাকা ঋণ গ্রহণ করছে। এখন কি বাবদ ঋণ গ্রহণ করছে এখানে বলা হয়েছে বাই ইস্যুইং টাকা 60,000 10% 3 মান্থ নোট, মানে এটা নোটের মাধ্যমে ঋণটা গ্রহণ করছে 10% সুদে 3 মাস মেয়াদি। এবারে দেখো রিকোয়ারমেন্ট বলছে প্রিফার পুষ্পিতাস নভেম্বর 1, 2016 এন্ট্রিস, মানে 2016 সালের নভেম্বরের 1 তারিখের জাবেদা দিতে বলছে, এন্ট্রিস বলতে জাবেদা। তো নভেম্বর 1 তারিখে কি করছে সে একটা ঋণ নিছে 60,000 টাকা প্রদেয় নোটের মাধ্যমে। তো যেহেতু প্রদেয় নোটের মাধ্যমে ঋণ নিছে ক্যাশ নামক সম্পদ বৃদ্ধি পাবে, নোটস পেবল নামক দায় বৃদ্ধি পাবে, এই জন্য ক্যাশ ডেবিট নোটস পেবল ক্রেডিট। কত টাকা ঋণ নিছে 60,000 টাকা, এই জন্য এখানে 60,000 এখানে 60,000, উভয় পাশে 60,000 60,000 বসে যাবে। এরপরে জাবেদা দিতে বলছে at December 31, 2016 annual adjusting entry, মানে এখানে আমাদের 2016 সালের ডিসেম্বর 31 তারিখে অ্যাডজাস্টিং এন্ট্রি মানে সমন্বয় জাবেদা দিতে বলছে। তো সমন্বয় জাবেদা বলতে কি দেখো, এই যে ব্যাংক থেকে লোন নিছিল নোটস পেবলের মাধ্যমে 3 মাস মেয়াদি 10% সুদে, নোটস নিছে ঋণটা নিছে কয় তারিখে নভেম্বরের 1 তারিখ, এখন ডিসেম্বর 31 তারিখে অ্যাডজাস্টিং এন্ট্রি বলতে কি এখানে কয় মাস হয়েছে নভেম্বর 1 মাস ডিসেম্বর 1 মাস 2 মাস হয়েছে, যেহেতু 2 মাস অতিবাহিত হয়েছে এখনো 3 মাস শেষ হয় নাই, তাহলে টাকাটা তো এখনো পরিশোধ করতেছি না, তো 2 মাসের সুদ জমা হবে, মানে অলরেডি যেহেতু 2 মাস শেষ হয়ে গেছে 2 মাসের সুদ খরচ নামে খরচ বকেয়া থাকতেছে, তো এখন সুদ খরচ বকেয়ার জাবেদা দিব। তো আমরা জানি কোনো খরচ বকেয়া থাকলে খরচও বাড়বে আবার দায়ও বাড়বে, তো এটা জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট। তো এটা টাকা কিভাবে বের করব, যেহেতু ঋণ নেওয়া হয়েছে 60,000 টাকা, এটা সুদ দিতে হবে কত পার্সেন্ট 10%, তো 60,000 টাকা 10%, তো পার্সেন্ট দিয়ে যে টাকাটা আসবে এটা সবসময় 1 বছরের টাকা, প্রশ্নে যত কিছুই বলা থাকুক না কেন পার্সেন্টের টাকা সবসময় 1 বছর, আর 1 বছর মানে 12 মাস, তো 12 দিয়ে ভাগ করলে এটাকে 1 মাসের টাকা আসবে। আমাদের যেহেতু এখন মাত্র 2 মাস শেষ হয়েছে তো এখানে আমাদের 2 মাসের টাকা বের করতে হবে, এই জন্য 2 দিয়ে গুণ করব, তো 2 দিয়ে গুণ করলে টাকা আসবে 1000, এই জন্য ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 1000, ইন্টারেস্ট পেবল ক্রেডিট 1000 টাকা। এরপর আমাদের আরেকটা জাবেদা দিতে বলছে অ্যানুয়াল অন ফেব্রুয়ারি 1, 2017 এন্ট্রি, মানে ফেব্রুয়ারির 1 তারিখে আমাদের জাবেদা দিতে বলছে। তো ফেব্রুয়ারির 1 তারিখ কি হচ্ছে দেখো, জানুয়ারির 1 তারিখে লোন নিছে ব্যাংক থেকে নোটস পেবলের মাধ্যমে, জানুয়ারি
নভেম্বরের 1 তারিখে লোন নিছে, তাহলে নভেম্বর 1 মাস, ডিসেম্বর 1 মাস, জানুয়ারি 1 মাস, অলরেডি 3 মাস শেষ। তাহলে ফেব্রুয়ারির 1 তারিখে এখন আমাদেরকে লোন পেইডের জাবেদা দিতে হবে। তো লোন পেইডের যে জাবেদা দিব, এখন কিভাবে জাবেদা দিব? এই যে সুদ বকেয়া ছিল, সুদগুলা সহ পরিশোধ করব। তো এটা জাবেদা কি হবে দেখো, আমরা যেহেতু নোটস পেবলের টাকাটা পরিশোধ করতেছি, আমাদের ফেব্রুয়ারির 1 তারিখের জাবেদা হবে নোটস পেবল নামক দায় কমবে। এই জন্য আমরা এখানে নোটস পেবল ডেবিট করব। তো নোটস পেবল ডেবিট হচ্ছে 60,000 টাকা। এরপর এখানে যে আমাদের এই যে ইন্টারেস্ট পেবল নামে একটা খরচ দায় আছে, এই দায়টাও এখন পরিশোধ করতেছি। এই জন্য ইন্টারেস্ট পেবল নামক দায়ও আমাদের হ্রাস পাবে। ইন্টারেস্ট পেবল ডেবিট 1000 টাকা। তো দেখো, ঋণ নিছিলাম 3 মাস মেয়াদি, তো এখানে সুদটা হচ্ছে 2 মাসের, তাহলে আরো 1 মাসের সুদ এখন আমরা লিখা হয় না, এটা অ্যাডজাস্টমেন্ট আমরা দিই নাই, তাহলে ওই খরচটা আর বকেয়া খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয় নাই। তো এটা এখন পরিশোধ করে দিচ্ছি। তো এটা সরাসরি ইন্টারেস্ট এক্সপেন্স নাম দিয়ে লিখব। তো 1 মাসের সুদ আসবে হচ্ছে 500 টাকা। তো এগুলা যেহেতু আমরা পরিশোধ করতেছি, আমাদের ক্যাশ কমে যাবে, এই জন্য ক্যাশ ক্রেডিট। টোটাল ক্যাশ ক্রেডিট হবে হচ্ছে আমাদের 61,500 টাকা। তা আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কারো কোনো প্রবলেম থেকে থাকে জানাবা। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।